নমস্কার, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, রাধে রাধে। আমরা মাঝের মধ্যে যখন একটু মনমরা হয়ে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বারান্দা দিয়ে ওই মেঘলা আকাশের দিকে তাকিয়ে থাকি, আর যাদের ওই বারান্দায় বাগান, একটা একটা করে বৃষ্টির ফোঁটা যখন পাতার মধ্যে পড়ে আমরা বসে বসে খানিকক্ষণ দেখি। আমরা এটাও দেখতে পাই কত কাকপক্ষীরা গাছের পাতার নিচে গিয়ে আশ্রয় নিয়েছে বৃষ্টির জন্য। এমন অনেক দৃশ্য ভালো লাগে। তখন মনে হয় সত্যিই তো প্রকৃতিটা এত সুন্দর। কারণ এমনিভাবে দেখার সময় তখনই হয় যখন অবসর সময়, মনে একটু অবসাদ, আর ঘরে কেউ নেই, একলা নিজের সাথে নিজে। বৃষ্টির ছিটেফোঁটা নেই, মাটির ফাটল ধরছে। একে পৃথিবীতে থাকি আমরা, তবুও ভিন্ন রকমের প্রকৃতি, তাই না? আপনার কি মনে পড়ে লাস্ট কবে ফড়িং দেখেছিলেন? কি কষ্ট হচ্ছে তো জানি। লাস্ট কবে আপনি ফড়িং দেখেছিলেন আপনি বলতে পারবেন না। আমি ডেট বলতে পারছি না। কত বছর আগে লাস্ট ফড়িংকে উড়ে গিয়ে গাছের পাতায় বসতে দেখেছেন, ঘাসের পাতায়। ফড়িং কাকে বলে জানেন তো? এখনকার জেনারেশনের বাচ্চারা ফড়িং চেনে না। তাদেরকে ছবি দেখিয়ে বোঝাতে হয় দিস ইজ ফড়িং। এটা ছোটবেলায় খেলতাম আমরা, ফড়িং এর লেজে সুতো বেঁধে দিয়ে ঘুড়ির মতো ওড়াতাম, হেলিকপ্টারের মতো খেলতাম। সুতো বাঁধা অবস্থায় ফড়িংটি উড়ে উড়ে বেড়াতো, আবার দৌড়ে গিয়ে সুতো ধরে টেনে আনতাম। ছিল এরম দুষ্টু বুদ্ধি। কিন্তু এখনকার বাচ্চারা ফড়িং চেনেই না। কেন? কারণ আপনার আর আমার জন্য, এই যে বললাম, প্রকৃতির গলা টিপে মেরে ফেলেছি। তাই এরকম অনেক কিছু ছোটবেলায় দেখা এখন অদেখা হয়ে গেছে, আর তাদের দেখতে পাই না। তারা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেই ঘাসের কাছেই যাওয়া হয় না। ঘাস আর কোথায়? এই কংক্রিটের ফ্ল্যাট আর বাড়ির জঙ্গলের মধ্যে, ঠিক না? তাই আপনাদের আবার একটি প্রশ্ন, লাস্ট কবে প্রজাপতিকে দেখেছেন ফুলের মধ্যে এমন করে মধু খেতে? দেখেছেন? আর এখন দেখা যায় না। ছোটবেলায় অনেককে বলতে শুনতাম, প্রজাপতি এসে গায়ে বসলে বিবাহ হয়, তাই না? আর এখন প্রজাপতিকে দেখাই যায় না, তাই ছেলেমেয়ের বিয়ে হচ্ছে না। যাদের বিয়ে হয়ে গেছে তাদের ডাইভোর্স হয়ে যাচ্ছে। যদি সেই প্রবাদেই আমরা মানে করি, সত্যি তো আর প্রজাপতি দেখি না। রঙিন প্রজাপতির ঝাঁক কোথায় আর? যারা ইকো পার্কে গেছেন, ওখানে একটা বাটারফ্লাই গার্ডেন আছে। তা একদিন ফটোশুট করতে গিয়ে ঢুকে পড়েছিলাম। ভাবলাম ওখানে ঝাঁক ঝাঁক প্রজাপতি দেখবো না, হাতে গোনা 5টা কি 6টা প্রজাপতি দেখেছি। বাইরে বিরাট একটা বোর্ড, বললো এখানে প্রায় অন্তত 50 রকম প্রজাতির প্রজাপতি দেখতে পাবেন। তো গিয়ে দেখলাম 5 রকমের। মানে ওনাদের গার্ডেনের মধ্যেও নেই, বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা তাদের বিলুপ্ত করে দিচ্ছি। আমরা নিজেরাই বুঝছি না, নিজেদের কবর নিজেরাই খুঁড়ছি। শুধু খুঁজছি, কাকে যে খুঁজছি তাও জানি না। বলার অবকাশ লাগে না। বোধহয় আমরা মৃত্যু খুঁজছি। কারণ প্রকৃতি শেষ হয়ে গেলে মানুষের বেঁচে থাকার আর কোনো জায়গা থাকবে না। এই আজকের ডেটে এত অসুখ বিসুখ, মানে রুগী ধরানো যাচ্ছে না। আমার মতো একটা অনামী ডাক্তার, যার কোনো বিদেশি ডিগ্রি নেই, কিচ্ছু নেই, এই ভারতেই বড় আর ভারতে থেকেই নেয়া ডিগ্রি, তা আমার মতো একটা নগণ্য মানুষের কাছেও প্রতিদিনে অন্তত 60 থেকে 70টা পেশেন্ট এভরি ডে। কেন? কারণ আপনি আমি ভালো নেই। অনেক সমস্যা। বড় বড় হসপিটালে গিয়ে ফেরত আসতে হয়,
আজকে আর মানুষকে বলার বা বোঝাবার অবকাশ রাখে না। কেন ফিরে আসতে হয়? এত অসুখ কেন? কারণ প্রকৃতিকে আমরা নষ্ট করছি। পুকুর বুঝিয়ে ফ্ল্যাট হচ্ছে, ঝিল বুঝিয়ে সেখান দিয়ে বড় ফ্লাইওভার হচ্ছে। যত মানুষ উন্নয়নের শিখরে উঠবে তত শেষ হব আমরা। ওই গ্রামে ফিরে যেতে হবে, সেই ছোটবেলা, তাই না? তাই আগে মা যখন মাছ বাছতে বসতো, আমার হাতে একটি ছোট্ট কঞ্চি দিয়ে বলতো, বাবা কাক এলে তাড়াবি, আমি একটু ভিতরে যাচ্ছি। কেন? মাছ বাছতে বসলি অন্তত 7-8খানা 10খানা কাক প্রতিদিন দেখতাম যে রান্নাঘরের চালে এসে কাও কাও চিৎকার। আপনার বাচ্চাকে জিজ্ঞেস করবেন তো কাক কবে দেখেছে? আপনি লাস্ট কবে কাক দেখেছেন? কাকও কিন্তু শকুনের মতো বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় ক্লাস 4-এ পড়েছিলাম, কাক আমাদের সমাজের ঝাড়ুদার পাখি, সে পরিষ্কার রাখে। তাই তো সমাজ নোংরা, আরো নোংরা হচ্ছে। যারা বড় বড় ফ্ল্যাটে থাকেন, স্ট্যাটাস দেখিয়ে দেখবেন এত ময়লা জমছে আপনার অ্যাপার্টমেন্টের মধ্যে, ফেলার জায়গা আর পাচ্ছে না। আর 2-3টে বছর ওয়েট করুন, মানুষের তৈরি এই ময়লা ফেলার জায়গা পাবেন না। কথাটা মিলিয়ে নেবেন। ছোট মুখে বড় বড় কথা বলে ফেলছে হয়তো। এত ময়লা জমছে, যারা ফ্ল্যাটে থাকেন না, নিজেদের বাড়িতে থাকেন, রাস্তা দিয়ে যাতায়াতের সময় দেখবেন কিছু জায়গা থেকে একদম পচা দুর্গন্ধ। তাকিয়ে দেখুন, কোথাও একটা ময়লার স্তূপ তৈরি করেছে, যেখানে ফেলে রাখার কথা নয়। তাহলে সেই আবর্জনা থেকে কি অসুখ তৈরি হচ্ছে না? স্ট্যাটাস বাড়াচ্ছি, 1 তলা থেকে 2 তলা থেকে 10 তলা থেকে এখন 100 তলা, তাই না? এই যত মাল্টি স্টোরেজ তৈরি হবে, মরবে মানুষ অসুখে। বাঁচার কোনো জায়গা নেই তো। নিজেদের ময়লা দুর্গন্ধে অসুখে আক্রান্ত হব আমরা। আপনি ভাবছেন অন্য ফ্ল্যাটে পালিয়ে যাবেন। যারা অ্যাপার্টমেন্টে আছেন তারা একবার নিজেদের ছবিটা একবার ভেবে দেখুন, যে আপনার অ্যাপার্টমেন্টে কোথাও যেখানে পরিষ্কার থাকতো, এখন শুধু ময়লার স্তূপ। যদি ম্যানেজমেন্টকে বলেন যে ময়লার স্তূপ পরিষ্কার হচ্ছে না কেন, বলে ওগুলো তো মিউনিসিপ্যালিটি থেকে নিয়ে যাবার কথা। আগে প্রতিদিন নিয়ে যেত, এখন মাসে 2বার নিতে আসে। মানে মিউনিসিপ্যালিটিও দুশ্চিন্তায়, এত ময়লা ফেলবে কোথায়। তাই আমরা এনাদেরকেও আবার হারিয়েছি। কাক। পাখিদের কলরব, ঝগড়া, ভালোবাসা আর দেখতে পাই না। চড়াই পাখি বিলুপ্ত হয়ে গেছে। যাদের বনেদি বাড়ি আছে তাদের হয়তো ঘুলঘুলিতে 2-1টা দেখা যেতে পারে, না হলে কিন্তু এখন আর চড়াই পাখি দেখা যায় না। 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ছোট্ট বেড়ার কবিতাটা কবিতাই রয়ে গেল। এখন 3টি কেন, একটিও দেখতে পাই না। জোড়া শালিক দেখলে নমস্কার করতাম, আজকের দিনটা শুভ হবে। একটি শালিক দেখলে ঝগড়া করতাম, বন্ধুকে বলতাম আজকে তোর সাথে আমার ঝগড়া হবে। আর এখন তো দেখাই যায় না। তাহলে পাখিদেরকেও আমরা আস্তে আস্তে বিলুপ্ত করে দিচ্ছি। আমরা কিসের উন্নয়ন করছি? কি চাইছি কি আমরা? ঠিক না, না মাথায় এসেছে কি আপনাদের? আমরা এই রাস্তা, এখান দিয়ে ফ্লাইওভার হবে, এখান দিয়ে মেট্রো যাবে, ওখান দিয়ে আবার একটা বড় কি 4 লেন হবে। এই যত লেন বাড়ছে, মানুষের লাইন তত কমছে। অসুখে বিসুখে অসময়ে চলে যেতে হচ্ছে, উপায় নেই তো। আর এনাকে চেনেন? আজকের জেনারেশন নাম বলতে পারবে না। ভি ফর ভালচার, সেই ছোটবেলায় পড়াতো মা। শকুন বিলুপ্ত হয়ে গেছে, আমাদের সমাজের আরেকটি ঝাড়ুদার পাখি। আর এনাকে দক্ষিণেশ্বরে গেলে গুটি কয়েক দেখতে পাওয়া যায়।
মাঝের মধ্যে মেদিনীপুরে দেখেছি গ্রামে একটু হামলা হয়। হ্যাঁ, কারণ এগুলো দেখা যেহেতু চেম্বারে যেতে হয়। এমন ঝাঁক ফুলের বাগান গুটি কয়েক আছে, আগে মানুষের ঘরে ঘরে থাকতো। ছোট ছোট বাচ্চাদের বিকেলবেলা খেলতে বেরোনো মাঠে উঠে গেছে। এখন শুধুই খাঁচা তৈরি হচ্ছে, খাঁচা। খাঁচার ভিতর অচিন পাখি শুধুই চলে যায়। আপনি ভাবছেন আবার কি? হ্যাঁ, কেমনে আসে যায় না। খাঁচার ভিতরে অচিন পাখি যারা থাকবে আর কি, এ তো আপনার আর আমার জন্য তো ফ্ল্যাট তৈরি হচ্ছে এখানে। এর উপরেই মশলাপাতি ঢেলে দিই, ব্যাস ছোট ছোট পায়রার খোপ তৈরি করে দেওয়া হবে। আমি, তুমি আর টমি, ছোট্ট ফ্যামিলি, আমি, তুমি আর টমি, আর কেউ না। হ্যাঁ গো, বাবা মা বলছে ও ব্যাকডেটেড, বুড়ো বাবা মা না, তাই না? তাহলে এই ফ্ল্যাট হতে 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 কি খেলার মাঠগুলো আর নেই। কি যন্ত্রণা। এখন মানুষ খেলে কি? খেলে মোবাইলে গেম খেলে, ব্লু হুইলস খেলে, র্যামি খেলে, সব মোবাইলে, তাই তো? মাঠে গিয়ে আর খেলা হয় না। আর ধোঁয়ার স্তূপ তৈরি করছি। 100 টাকা দিয়ে যান, 4 চাকার গাড়ি নিয়ে যান। তা সেই মানুষের স্বপ্ন, সবার স্বপ্ন একটা 4 চাকা গাড়ি হোক। গাড়ি কিনতে কিনতে এমন অবস্থা হয়ে গেছে রাস্তায় আর যাবার জায়গা নেই। হর্ন দিতে 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 যেটা 10 মিনিটের রাস্তা আমরা 1.5 ঘন্টায় পৌঁছাচ্ছি। কি না আমরা উন্নয়ন করেছি। মানুষ উন্নত হচ্ছে। এই মানুষ উন্নতি করতে করতে, ওই যে বললাম, নিজের মরণ ফাঁদ নিজে খুঁজছি। এই ধোঁয়ার স্তূপে থাকতে থাকতে মানুষ আস্তে আস্তে নিজেরা তৈরি করেছি পলিউশন। Varieties kind of pollution. It's man-made. It's not natural. Because nature cannot make pollution. It's only by man-made. আপনি আমি করছি পলিউশন। আপনি আমি করছি, এটা স্বীকার করতে শিখুন। ময়লা কম করুন, নোংরা ছড়াবেন না। ময়লাকে সঠিক ডাস্টবিনে ফেলুন, কারণ ডাস্টবিন এত ভরে যাচ্ছে নিয়ে যাবার অবকাশ নেই। আর তাই পলিউশন এর আগেও একবার হয়েছিল। ফোকাল ডেপথ প্রিভেন্টেড ড্যামেজ, আইআইটি থেকে খবর নিউজ করেছিল। এয়ার পলিউশন 5th লার্জেস্ট কিলার ইন ইন্ডিয়া। এশিয়ান এজের নিউজ এটা। 2013 সালের 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে খবর। পলিউশন ইন দিল্লি, ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি পলিউটেড সিটি হলো দিল্লি, and after then কলকাতা। কলকাতাও দিল্লি হতে চলেছে। এয়ার পলিউশন সে খতরে কি ঘন্টি, এই হচ্ছে এয়ার পলিউশন। বিভিন্ন কলকারখানা থেকে পশ্চিমবাংলায় হলদিয়া যদি যান, সেখানকার বাতাস নেওয়া যায় না, এত দূষিত বাতাস। বিকজ হলদিয়া কমপ্লিটলি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। সেখানকার মানুষ বুঝতেও পারছে না যে তাদের লাংসে আর কিডনিতে এত সমস্যা কেন। একটু ভাবতে শিখুন, আপনাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে পূর্ব এবং পশ্চিমে দুটোতেই কিডনি এবং লাংসের সমস্যা এত কেন? বিকজ হলদিয়ার খুব নিয়ারে থাকেন আপনারা। হলদিয়ার দূষণ তো আর হলদিয়াতেই থাকবে না, সে তো ছড়াচ্ছে একটি জেলা থেকে আরেকটি জেলায়। সেখান থেকে মানুষ আজকে লাংস এফেক্টেড অ্যান্ড কিডনি এফেক্টেড হচ্ছে। এমন দৃশ্য এখন সব জায়গায়।
এই জায়গাগুলোতে মানুষ বসবাস করতে পারে? হাউ ইট পসিবল? একটা মানুষ নিজেকে কিভাবে এখানে সুস্থ করে রাখবে? অথচ নোংরা করেছে কারা? অন্য কোনো গ্রহ থেকে এসে? কোন এলিয়েন্স? নো, ইটস অলসো ম্যান-মেড। মানুষের দ্বারা তৈরি। আপনি আমি করেছি এই নোংরা, তার জন্যই ভোগতান দিতে হচ্ছে হসপিটালে গিয়ে। আপনার ছোট্ট বাচ্চাগুলির এত সমস্যা কি করে? ছোট থেকে বড় হয়ে গেলাম কি করে তাই নিজে বুঝতে পারেনি, আর এখনকার ছোট বাচ্চাদের বড় করতে হিমশিম খেয়ে যাচ্ছেন কেন হসপিটাল ঘর করে করে? একটাই কারণ আমরা নিজেরা পলিউশন তৈরি করি। And then sound pollution. আগে জানতাম দুর্গাপুজো বা কালী পুজোয় একটু বড় বড় মাইক বাজিয়ে এরকম কম্পিটিশন হয়, জোরে জোরে একটু গান বাজাতে হবে, পাড়ার লোককে একটু ব্যতিব্যস্ত করতে হবে, না হলে ক্লাবের বড় পুজো বলে হবে আমি এখানকার একটু বড় নেতা, লোককে একটু বিরক্ত করবো না, তা আবার নেতা হওয়া যায়? বুঝতে পারছেন? তা শুনতাম এই যে দুর্গাপুজো, এই পুজোর সময় একটু জোরে মাইক বাজে, একটু কালী পুজোয় একটু পাড়ার নেতা দাদা একটু ঢাকের সাথে নাচবে একটু, তাই না? আরে বাবা, সে তো নয় মেনে নেওয়া গেল, ঠিক আছে বছরে 2 দিন মেনে নেব। এখন দেখি বাড়িতে সত্যনারায়ণের পুজো হচ্ছে, তাতেও বড় বড় ডিজে বক্স এনে দরজার বাইরে বাজানো হচ্ছে পাড়ার লোকের কানের 12টা বাজাবে বলে। এটা কি বলা হয়? কেন? পাড়ায় ফাংশন হচ্ছে, এত বড় বড় সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে যে একটা ছোট্ট বাচ্চা সেও ভয়ে কাতরে উঠছে। যদি আপনি অবজেকশন করতে যান বলবে পচাদার পুজো, তাই তো? নেতাদের ফাংশন হলে অনেক কিছু বলা যাবে না। আর তাই আজকে প্রশাসন থেকে আমাদের শব্দবাজি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু শব্দবাজি যদি বন্ধ করে দেন, এই যে বাজিটা জ্বালাচ্ছে এটা কোনো শব্দ হয় না, এটা পলিউশন হচ্ছে না? হচ্ছে তো। আর এটার পরে এই বাজিটাকে কি করবেন? বাজি নয় আপনারা ব্যান করলেন, এই বাজিটাকে কি করে ব্যান করবেন? পারবেন? পুলিশের ক্ষমতা আছে? নেই তো। তাহলে একটা মানুষ কিভাবে নিজেদের মরণ ফাঁদ খুলছি বুঝতে পারছেন? হাড়ে হাড়ে বুঝতে পারছেন, তাই না? তাহলে হলদিয়া ছোট্ট বাচ্চাটি ভেবেছিল যে বাড়িতে বসে পড়াশোনা করাই যাচ্ছে না, যাই একটু খোলা ময়দানে যাই। কিন্তু খোলা ময়দানেও পরিবেশ কোথায়? ওই যে কলকারখানার ধোঁয়া, ইট ভাটার চুল্লির ধোঁয়া, সেও তো পরিবেশকে দূষণ করছে। এত ধোঁয়া বাইরে জ্বলছে, তাতেও হচ্ছে না। কে ভাই আপনি? আপনি কি নবাব সিরাজদৌল্লার ভাইপো, যে এত ধোঁয়া বাইরে খেয়ে এসেও বাড়িতে বসে আবার আপনাকে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া খেতে হবে? এটা কোন গ্রহের মানুষ? এই ধোঁয়ায় কি আছে? যদি এত ধোঁয়া খেতে হয় হলদিয়া চলে যান, ওখানে বহু ধোঁয়া ঘুরে বেড়াচ্ছে। গাড়ি সাইলেন্সার পাইপে একদিন মুখ লাগিয়ে দিন, পুরো ধোঁয়া খেয়ে নিন, সপ্তাহে একদিন করে, দেখবেন আর খেতে ইচ্ছা করছে না। এত ধোঁয়া খাবার ইচ্ছা কিসের? বাইরে ধোঁয়া পছন্দ হচ্ছে না? আপনি জানেন আপনার ধোঁয়া থেকে আপনার কোলে থাকা বাচ্চাটা কিভাবে অসুস্থ হচ্ছে? জানেন? সো মোস্টলি ইডিয়েট ফাদার। নিজের বাচ্চার শরীর খারাপ করছি নিজেই জানি না। অশিক্ষিত বাবারা আছে যারা বাচ্চাদের কোলে বসিয়ে বা ঘরে থাকাকালীন তারা স্মোক করে। কেন ভাই? স্মোক করতে হলে একটু বাইরে চলে যাও, খোলা ছাদে। বাচ্চাটা বা ঘরের মধ্যে আছে আর আপনি স্মোক করছেন। এদিকে বলছেন আবার বাবা, যমরাজ হলেও তো এরকম করতো না।
রাস্তায় বেরোলে তো এত ধোঁয়া পাওয়া যায়, এই হাজার হাজার গাড়ি ধোঁয়া খেয়ে আসুন। এরপরেও আমরা এই যে বাজার থেকে এগুলো বাজার করি, বিস্কিটের প্যাকেট, চিপসের প্যাকেট, সানলাইট, হুইলস, এই যে সার্ফের প্যাকেট, এই প্যাকেটগুলো কোথায় যায়? এখন তো 10 টাকায় এক প্যাকেট হাওয়া কিনতে পাওয়া যায়, বুঝলেন না? 10 টাকায় এক প্যাকেট হাওয়া কিনতে পাওয়া যায়, যার সঙ্গে 5-6 খানা বা চিপস ফ্রি দেয়। আপনি 10 টাকায় তো হাওয়া কিনে আনলেন। আপনার মতো বোকা দুটো আছে, একটা আলু থেকেও যতখানি চিপস হয় সেটাও ওর মধ্যে ভরা নেই। তাহলে কি বলে একে? 10 টাকা এক প্যাকেট হাওয়া কিনলাম, তার সঙ্গে 2টো চিপস ফ্রি দিয়েছে। এই প্যাকেটটা ফেলেন কোথায়? কোথায়? প্যাকেটটা কি গলে যায়, মাটিতে মিশে যায়? যায় না তো, জানেন ভালো করে। তাহলে এই প্যাকেটগুলো কোথায় ফেলা হয়? এই যে জড়ো করছেন এখানে প্যাকেটে বেঁধে বেঁধে, কোথায় যাবে এগুলো? মঙ্গল গ্রহে দিয়ে আসবে? কোথায়? এরপরেও এই যে প্লাস্টিকের বটলস, এগুলো যে সুন্দর করে স্টাইল করে পান করার পর কোথায় ফেলেন? ঠিক এইখানে জমা হয়। এইখান থেকেই কেষ্টপুরের খালে এত পচা জলে মশামাছি হচ্ছে। বোতলগুলো ফেলেন কোথায়? তারপর এখন অনুষ্ঠানের থালা বাসন কোথায় ফেলছেন? এগুলো তো মাটিতে মেশে না, এগুলোও মাটিতে মেশে না। তাহলে ভাবুন ভাবুন, ভাবতে তো ট্যাক্স লাগে না। ভাবুন নিজেদের ক্ষতিটা আমরা কিভাবে করেছি, তাই না? আশেপাশের নালাগুলো, কলকাতার সব থেকে বড় যে খাল, দমদম থেকে কেষ্টপুর হয়ে রাজারহাট, এই সমস্ত কলকাতাবাসীর, নর্থ কলকাতার জল একমাত্র ওই খালটির মধ্যেই পাস হবার জায়গা ছিল। ওই খালের জল কোনোদিন পরিষ্কার হয় না কেন? নর্থ কলকাতার সমস্ত পচা জল ওর মধ্যে গিয়ে মেশে এবং সেটা পাস হয়। এখন গিয়ে দেখবেন আর জোয়ারও হচ্ছে না, ভাটাও হচ্ছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছে, রাগে দাঁড়িয়ে আছে। কেউ তো এসে পরিষ্কার করুক আমায়, তবে আমি যাব। তাহলে কেষ্টপুরের লোকেদের কেন ডেঙ্গি হবে না? দমদমের লোকেদের কেন ডেঙ্গি হবে না? পশ্চিমবাংলার সেরা ডেঙ্গি দমদম আর কেষ্টপুরে। ঠিক। নেক্সট কি বলছে? জলে তো পাইপ করে রেখেছি, ঠিক, পাস হবে কোথায়? এদিকে আমরা বলছি জয় মা গঙ্গা, মানে যে ময়লা ফেলতে গেছে সেও গিয়ে বলছে জয় মা গঙ্গা। তো গঙ্গা মায়েরই একা দায়িত্ব এই সব ময়লাগুলোকে নিয়ে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে জড়ো করা। যাবে কোথায়? আপনি তো ভাবলেন যে যাক বাবা, উফ আপদ গেল, গঙ্গায় গিয়ে ফেলে দিয়ে এসেছে, মানে উফ গেছে, আমার বাড়ি থেকে তো ময়লাগুলো গেছে। ওটা তো আরেকজনের বাড়ির কাছে গিয়ে জমলো না? কি সিস্টেম বলুন তো? কেন হচ্ছে ভেবে দেখেছেন? কারণ আমরা উন্নয়ন করছি। যত মানুষ উন্নতি করবে তত মানুষ মরবে অসুখে। আচ্ছা, এই যে গাড়ি অ্যাক্সিডেন্টে মানুষগুলো মারা যায়, যদি গাড়ি আবিষ্কার না হতো মানুষগুলো মারা যেত না? তাহলে ওই গাছের গুঁড়িটা গড়িয়ে যেতে দেখে তারপর সেখান থেকে চাকা আবিষ্কার হলো। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে সেদিন চাকাটা আবিষ্কার না হলে রথ তৈরি হতো না, রথ তৈরি না হলে আমরা কেউ ফোর্ড, মার্সিডিজ, বিএমডাব্লিউ কিছুই তৈরি হতো না, তাই তো? আর ঠিক তেমনই মা গঙ্গাকে পরিষ্কার করার জন্য আমরা মাঝের মধ্যেই টিভিতে দেখি গঙ্গা সংস্করণ হবে। তোর বাবা, যত পচা খাল নালা আছে সব তো গিয়ে গঙ্গায় মিশেছে, আলাদা যাবে কোথায়? তারা কি আবার কৈলাসে ফিরে যাবে? তাহলে গঙ্গায় মিশছে, গঙ্গার জল পরিষ্কার হবে। জয় মা গঙ্গা। দেখুন, সেখানে আবার ডুব দিতে যাই আমরা।
কুম্ভ মেলায় 30 কোটি লোক ডুব দিতে গেছে, জল এত গুলিয়ে গেছে, জল শুকিয়ে গেছে ডুব দিয়ে দিয়ে। এই হচ্ছে গঙ্গা। ছি 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 ছি। সো ওয়াটার পলিউশন অ্যান্ড অ্যানাদার পলিউশন। এটাও যে পলিউশন কোনোদিন ভেবেছিলেন? এই যে চাষি ভাইকে দেখছেন, ইনি কি খুব দামি কাজ করছে? দেখে তো মনে হচ্ছে যে না, ও বিরাট একটা কাজ করতে নেমেছে। উনি মানুষ মারার কল তৈরি করেছে। এই যে পিঠে বেঁধে ঘুরছে, ওটা হচ্ছে মানুষ মারার কল। কারণ এই যে উনি স্প্রে করছেন, এটা জল নয় বা সার নয়, কীটনাশক, যাতে পোকাও মরে মানুষও মরে। দারুণ ব্যাপার। আবার হাতে করে হয়নি, জেট প্লেনে করে আবার কীটনাশক ছড়ানো হচ্ছে। বাহ, কেন ছড়ানো হচ্ছে ভাই? বলছে দেশে জনসংখ্যা বেড়ে গেছে, তো কমাতে হবে তো, তাই না? তাহলে বাজারে কেনা সবজি সব বিষ মেশানো, বিষ। আমার শোটা শেষ হলেই আপনি যে আবার ছুরি আর সবজি নিয়ে বসবেন, বটি নিয়ে বিষ রান্না করবেন, বিষ খাবেন একটু পরেই। প্রতিদিন বিষ খাচ্ছেন, প্রতিদিনের অসুখ তৈরি হচ্ছে। ওরে বাবা হাঁটুতে ব্যথা, ওরে মা কোমরে ব্যথা। কেন এত ব্যথা? কোথায় ছিল আমাদের মা মাসি ঠাকুমাদের, বাবাদের? কোথায়? দাদু ঠাকুমাদের দেখেছি আমরা এত কাতরাতে আপনাদের মতো? এখন একটি 30 বছরের মহিলা সবে বিবাহ করে শ্বশুর বাড়ি গেছে, এসে বলছে স্যার আর্থারাইটিস হয়ে গেছে। কেন মা? এত আশীর্বাদ কোথায় পেলে এই ছোট বয়সে? বলছে হয়ে গেছে, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার জন্য তো শুধু না, বিষ, শুধু বিষ দাও, অমৃত চাই না। ক্লিয়ার? তাহলে একটা ছোট্ট উদাহরণ দিই। বাড়িতে যে বাবারা তার বাচ্চাদের জন্য আঙুর কিনে নিয়ে যান, দেখবেন আঙুরের গায়ে এই সাদা সাদা একটা কুয়াশার মতো লেগে আছে। আপনার সেগুলো ভালো করে ধুলেও দেখবেন গা থেকে যাচ্ছে না। একটু জল দিয়ে ধোয়ার পরেই আপনি আপনার বাচ্চার মুখে দিয়ে দেন। কেন? সে আনন্দ পাবে বলে। আমি বুঝতে পারছি এখানে সেন্টিমেন্টাল কাজ করে। এই সেন্টিমেন্টের জন্য এই যে বিষ মাখানো আছে যাতে পোকা না ধরে, এই বিষযুক্ত আঙুরটা আপনার বাচ্চার গালে দিয়ে দিলেন। আর তার ফলে আজকে শিশু হাসপাতালে একটা বেড খালি নেই। শুধু বাচ্চারা না, বাচ্চার বাবা মা। বলুন তো এর জন্য কারা দায়ী? এই যে বাবা মরণাপন্ন, মারা যাবার পর এই অনাথ বাচ্চাটাকে কে মানুষ করবে? এই অনাথ বাচ্চাকে কে খেতে দেবে দুবার? জন্মাবার পরেই বাচ্চাকে 7 দিন ধরে হসপিটালে রেখে দিতে হচ্ছে। কেন? সে তো বিষাক্ত পৃথিবীতে জন্ম নিয়েছে। আপনি আমি তো বাড়িতেই জন্ম নিয়ে নিয়েছিলাম। আপনি কোনো হসপিটালে হয়েছিলেন না? আমরা তো বাড়িতেই জন্ম নিয়েছি। কোথায় ব্লু লাইটে রাখা হয়েছিল? 48 ঘন্টা 36 ঘন্টা রাখা হয়েছিল আমাদের। বাচ্চা হবার পরে বলছো না হাই জন্ডিস। কি রে বাবা, বাচ্চা কি মায়ের পেটে থাকতে থাকতেই অ্যালকোহল খেত নাকি মদ খেত? তাহলে জন্মাবার পরেই জন্ডিস কেন? কে জবাব দেবে এর? কারণ মা যে খাবারগুলো খেয়েছিল সব বিষাক্ত খাবার, কীটনাশক যুক্ত। তাই তো সদ্যজাত জন্ম নেওয়া শিশুটা সেও জন্ডিস নিয়ে জন্ম নিচ্ছে। ছোট্ট বাচ্চাটা শ্বাস নিতে পারছে না, তাকে অক্সিজেন দিয়ে 72 ঘন্টা রেখে দিতে হচ্ছে অ্যাডমিশন আইসিইউতে। কেন? এমনি করে একজন একজন করে পরিবারের সব মানুষ চলে যায়। কে কার চোখের জল মুছিয়ে দেবে বলুন তো? আমরা আজও তবু আন্দোলন করে আমরা মোমবাতি মিছিল বের করি না? সবাই মোমবাতি মিছিল। কলকাতায় কিছু হলেই তো এখন মোমবাতি মিছিল। কই একদিন মিছিল করে এই কীটনাশক ব্যবহার বন্ধ করা হোক, মিছিল করুন।
সবজির মধ্যে ফলের মধ্যে বিষ প্রয়োগ বন্ধ করা হোক। কই এর জন্য তো কোনো আন্দোলন দেখিনি। সো পাবলিক ইজ অলওয়েজ ইডিয়েট। আমরা আতেল, আমাদের যা বোঝানো হয়, আমাদের নেতারা যা বুঝিয়ে দেয় আমরা তাই করি। আজকে রাতের বেলা মোমবাতি নিয়ে হাঁটবে, হাঁটছি। কালকে দুপুরবেলা 5 কিলোমিটার দমদম থেকে ব্যারাকপুর অব্দি হাঁটতে হবে, আমরা হাঁটছি। কেন হাঁটছি, কিসের জন্য হাঁটছি, কিছু যায় না, নেতারা বলে দিয়েছে। আরে যে জন্য মারা যাচ্ছি আমরা, তার জন্য একটু হাঁটি না, আন্দোলন করি, দেখবেন সব কীটনাশক বন্ধ হয়ে গেছে। কার দম আছে? যত কীটনাশক বিক্রির দোকান সিজ করুক সরকার থেকে। অর্গানিক সার নেই, আছে তো, কিন্তু আমরা প্রয়োগ করি না। যদি আপনার মনে হয় তাহলে কোনো একদিন আন্দোলন করবেন, স্টপ পেস্টিসাইডস। এখন লোক কুয়াশা দেখে না, শীতকালে ঘুম থেকে ওঠার পর ধোঁয়াশা দেখে, ধোঁয়াযুক্ত কুয়াশা। আমরা এই ধোঁয়ার মধ্যে একদিন মিলিয়ে যাব সবাই, যদি নিজেরা সাবধান না হই। আমাদের তো অর্ধেক বয়স পার হয়ে গেল, কিন্তু পরের যে জেনারেশনটা বড় হচ্ছে, ওরা কি সুস্থ থাকবে? তাদের জন্য তো একটা সুন্দর পৃথিবী দিয়ে যান, করুন না একদিন মিছিল। পেস্টিসাইড বন্ধ করা হোক। আর কেন? আর কত অসুখের খরচা বহন করবেন? কত মেডিক্লেম করবেন? আপনার মেডিক্লেমে কোটিপতি হচ্ছে তো হসপিটালের নার্সিংহোমের মালিকরা, আপনি তো গোল্লায় চলে যাচ্ছেন, রাইট? চেতনা ফিরছে? যদি ফেরে তাহলে আমার মতো একটা নগণ্য মানুষ, আমার কি ক্ষমতা আছে এই বাংলার মানুষের চেতনা ফেরাবার? শুধু এপার বাংলা কেন, ওপার বাংলাতেও তাই হয়। ওপার বাংলাও নদীমাতৃক দেশ, চাষাবাদের উপর বেঁচে থাকা মানুষ, তারাও পেস্টিসাইড মেশাচ্ছে দেদার। বন্ধ করা হোক, দুই বাংলাতেই হোক একদিন আন্দোলন, দুই বাংলা মিলে। দেখবেন সব মানুষই পারে। এই মানুষই শুরু করেছিল এক সময়, তাহলে মানুষই পারে শেষ করতে। তাজমহল আস্তে আস্তে ধোঁয়াশা হয়ে যাচ্ছে, কাছে না গেলে পরিষ্কার দেখা যায় না। দিল্লির হালাত এত খারাপ, কলকাতার ভিক্টোরিয়া ধুন্ধলা হয়ে যাচ্ছে দিনের পর দিন। কেন? পলিউশনে। ভিক্টোরিয়ার মাথার আর ওই পরি আর চকচক করে না, কালো হয়ে গেছে লজ্জায়। যেমন একটি জায়গায় আমি এসে থাকলাম, সেখানকার মানুষ পলিউশন করে করে আমাকে আজকে কালো করে দিল, যে একটা সময় সোনার মতো চকচক করত। আকাশে ওরা ফ্লাইট থেকেও দেখলে বোঝা যেত ওইটা ভিক্টোরিয়া, কারণ ওই পরি উঁকি দিত আকাশের মধ্যে একবারে। আজ কালো ভূতের মতো দেখতে হয়ে গেছে। দিল্লির গেট দেখতে পাচ্ছেন, পরিষ্কার নয়, ধোঁয়া ধোঁয়া একটা ব্যাপার। কেন? এত বছরের হাওড়া ব্রিজ, 300 বছর পরেও যার ক্ষয় হয়নি। এই বেশ কিছু বছর ধরে এমন আতেল বাঙালিরা বাস করে এই পশ্চিম বাংলায়, যারা গুটখা চিবিয়ে শুধু হাওড়া ব্রিজের ওই পিলারে থুতু ফেলে ফেলে ক্ষয় ধরিয়ে দিয়েছে। এখন যদি হাওড়া ব্রিজে যান, দেখবেন তার পিলারগুলো ঘেরা আছে টিন দিয়ে, যাতে আর থুতু ফেলতে না পারে। তাহলে গুটখার মধ্যে এমন মেটেরিয়াল দেয়া থাকে যে 300 বছরের কলকাতার হাওড়া ব্রিজকেও গলিয়ে দিতে পারে, ক্ষইয়ে দিতে পারে। সেটা আপনি খাচ্ছেন, নিজেকে দূষিত করছেন। এতক্ষণ তো পরিবেশ দূষণ করলেন, তাতে শান্তি হয়নি, এবার আমার মধ্যে কেন দূষণ হবে না? আমার ভেতরটা কেন খালি থাকবে? খান, গুটখা খান, যমরাজ এসে তাড়াতাড়ি নিয়ে যাবে আপনাকে। টিকিট কাটা হয়ে যাচ্ছে, গুটখার প্যাকেট মুখে দিলেই মোটামুটি ধরে নিন আপনার টিকিট কাটা ফাইনাল। কোনো ওয়েটিং লিস্ট না, আরএসি না, একদম কনফার্ম টিকিট। নেক্সট,
সারা পৃথিবী শুধু ময়লা আর জঙ্গল। দিনের পর দিন আমরা গাছ কেটে ফেলছি, কিনা এখান দিয়ে ফ্লাইওভার হবে, ফ্ল্যাট হবে, মানুষ বসবাস করবে। মশাই, শেষে অক্সিজেন পাবেন না। এই ফ্ল্যাট করে বাড়িতে দেখবেন প্রতিটা ফ্ল্যাটে একটা করে অক্সিজেন সিলিন্ডার রাখতে হচ্ছে, অক্সিজেন পাবেন না। গড়ে বলছে পশ্চিমবাংলার 13 কোটি মানুষ যদি 5টা করে গাছ লাগায়, আমরা যে গাছ কেটে ফেলেছি তবে তা পূরণ করা যেতে পারে। আপনি কি একটিও লাগিয়েছেন? আপনি কি একটু ভরসা দিতে পারেন এই বাংলার মানুষকে যে হ্যাঁ আমি 5টা গাছ নয় অন্তত 2টো লাগিয়েছি? না, আপনি 10টা কেটেছেন, বরং তবু 2টো গাছ লাগাননি। পশ্চিমবাংলার 13 কোটি মানুষ যদি 5খানা করে গাছ লাগায় তবেই সেই মানুষ পূরণ করতে পারবে আমাদের ক্ষয় হয়ে যাওয়া প্রকৃতিকে। So ladies and gentlemen, try to stop pollution. ওকে, ফিরে আসি। আমি জানি মাথাটা একটু ঘেটে গেল, কিন্তু কিছু করার নেই। তো আমরা নিজেরা যে নিজেদের মরণ পাল খুলে রেখেছি, আর আমাদের ছোট ছোট যে বাচ্চারা আজকে পৃথিবীতে আসছে, যারা বড় হচ্ছে, তাদের পৃথিবীটাও বিষাক্ত করে দিলাম। তারাও সুস্থ নেই। অনুষ্ঠানটার নাম কি দিয়েছিলাম? কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো? সেই সত্যিই তো তাই। তাই আপনাদের সবাইকে বলা, সময় পেলে একটু নিজের সাথে সময় কাটান, একলা বসে আকাশের দিকে তাকিয়ে, যে কি পেলাম আর কি হারালাম। তাহলে সব হিসেব নিকেশ দেখবেন একদম পরিষ্কার খোলা আকাশের মধ্যে একদম হিসেব করে ভগবান আপনাকে জানিয়ে দেবে যে আপনি কি হারালেন আর কি পেলেন। শেষে দেখবেন কিছুই পাইনি, সব হারিয়েছি। স্কুল মাঠ, খেলার মাঠ, সবুজ গাছ, ফুলের বাগান, ছোট ছোট পাখির কুজন, কিছু নেই আর। শুধু ফ্ল্যাট, রাস্তা আর গাড়ি। এটাই জীবন, এটাই জীবন। কি হবে এমন জীবন? আপনি তাও কোটি কোটি টাকা ইনকাম করে তারপর তো মেডিক্লেম করে হসপিটালে গিয়ে চলে যাবেন, ফিরে তো আসতে হবে না, অসম্ভব। কারণ যে মারণ রোগ ধরবে সেখান থেকে আর ফিরে আসা যায় না আমাদের। কারণ আমরা তো ভেতরটা শুদ্ধ বিষাক্ত করে ফেলছি দিনের পর দিন, তাই না? তাই বারবার বলা যে যদি মনে হয় তাহলে 5টা করে গাছ লাগান, আর কোনো সলিউশন নেই, লাগান। লোকের সম্বন্ধে লোকের জন্য কাটি না দিয়ে পরিবেশে গাছ লাগান। আপনি যেখানেই বাস করুন, গ্রামে শহরে, ব্যবস্থা করুন, গাছ লাগাবার ব্যবস্থা করুন। আর কোনো উপায় নেই, বিশ্বাস করুন। কারণ এরপর যে সিস্টেমে আমরা চলে আসছি, আমার মনে হয় না আগামী 5 বছর আর কেউ সুস্থভাবে থাকতে পারবো। তখন একটা সিস্টেম হবে ঠিক কোভিডের সময় যেমন হয়েছিল, ঘরের মধ্যে কোয়ারেন্টাইন, ঘরকেই নার্সিংহোম বানিয়ে ফেলতে হবে, আর হসপিটালে জায়গা নেই। ঠিক সেই রকম একটা দিন আসছে, এবং সেটা 2030 সালের মধ্যে। এই যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের একটা রুম খালি রাখুন, কারণ ওইটা নার্সিংহোম করতে হবে। বাড়ির সবাই ওখানে শুয়ে থাকবে, অক্সিজেন লাগিয়ে, স্যালাইন লাগিয়ে। কারণ এত কোটি কোটি মানুষ কোন হসপিটালে ঢুকবে? কোথায়, কোন হসপিটালে এত বেড আছে? ঠিক তাই এমনি করেই ভালোবাসা দিতে থাকুন, সঙ্গে থাকুন। অনেক কিছু জানতে পারা যায়, অনেক কিছু শেখা যায়, অনেক নতুন কিছু সন্ধান পাওয়া যায়। কারণ জানতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, দেখতে হবে, তবেই তো কিছু হবে। আমি বলছি না যে বইয়ের মধ্যে একদম পোকা হয়ে যান,
কিন্তু যদি সময় থাকে, আপনার মোবাইলটা খুলেও যদি ফেসবুকে একটু নজর দেন, তাহলে এমন অনেক কিছু জানা যায় যে হ্যাঁ, আমরা বোধহয় ভুলে গিয়েছিলাম, সেটা করা উচিত। হ্যাঁ, আমি অনেক বড় কেউ না, আমার জায়গায় অন্য কোনো বড় ডাক্তার এলে আপনারা হয়তো আরও মন দিয়ে শুনতেন, হয়তো কোনো বাবা বা মহারাজ এখন বসে মাথায় পাগড়ি পরে আপনাকে জ্ঞান দিয়ে গেলে আপনি হয়তো লিখে রাখতেন, কিন্তু না, অত বিশদ জ্ঞান আমার নেই, আমার স্বল্প জ্ঞান। আমি তাতেই আপনাদের সঙ্গে কি করি, আলোচনা সমালোচনা দুটোই। কারণ ছোটবেলায় শিখেছি নিজের মধ্যে যেটুকু জ্ঞান আছে ওটা বিলি করলে আরও বাড়ে সেটা। তো আমি এই বিলি করতে করতে বিগত 25টা বছর হয়ে গেল, যেটুকু এখনো পড়ে আছে সেটুকুই আপনাদের জন্যই। বিলুতে বিলুতে শেষ হয় নাই মোর ঘর। তো আজকে সময়সীমা একদম শেষের দিকে, যে তাহলে আজকের জন্য আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এমনিভাবে ভালোবাসতে থাকুন। আমি আছি আপনাদের সাথে। রাধে রাধে।